আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী কারাগারে, র্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর এমপি এনামুল হক। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ 4 জন ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের হলে জনগণ মেনে নেবে না বলে বিএনপির দাবি, মঙ্গলবারের সমাবেশে তারেকের নতুন বার্তার ঘোষণা। জনগণ ইতিবাচক চিন্তা নিয়ে ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে এগুচ্ছে বলে জামাতের মন্তব্য, কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই আশ্বাস। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন, বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ ও নানা আয়োজন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্ট জনদের তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় মিরপুর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সাংসদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শাকির আদনানের রিপোর্টটি দেখুন। রাজধানীর বেইলি রোড থেকে রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা চাই ন্যায় বিচার হোক, কোনো অবিচার না হোক, কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা যাতে আইনের অপব্যবহারের শিকার না হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক এসআই সাদাত হোসেনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ময়মনসিংহের ধুবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ধুবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানায় রোববার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে করে ধুবাউড়া সীমান্তে যান তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিমকে আটক করে। আটকরা পুলিশ হেফাজতে রয়েছেন। ধুবাউড়া থানার ওসি চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 6ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা নিরপেক্ষ হলেন কিভাবে?
তিনি আরও বলেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে নির্বাচিত সরকারই সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের হওয়া উচিত। কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ৩১ দফাতেই দ্বিকক্ষ পার্লামেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আলোচনায় বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন বিষয়েই কথা বলেন বিএনপি মহাসচিব। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারই সংবিধান বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে? সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি আহতদের পুনর্বাসনের দাবি জানান। আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 15 বছর দেশে মানুষের কথা বলার ও সভা সমাবেশ করার অধিকার সংকুচিত করা হয়েছিল, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গণতন্ত্র সমাবেশে প্রমাণ হবে বাংলাদেশের মানুষ কতটা গণপ্রিয়। ঢাকার এই সমাবেশে নারায়ণগঞ্জ এবং গাজীপুরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিন বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি করবে বিএনপি। এমন একটি পরিবেশ ছিল, বাক ব্যক্তি স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি সমাবেশ করার স্বাধীনতাও আমাদের সংকুচিত ছিল এবং ছিলই না প্রায় অনেক ক্ষেত্রেই। এই সমাবেশটি এমন একটি অবয়বে আমরা করার চেষ্টা করছি যার মাধ্যমে প্রমাণিত হবে এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, এদেশের মানুষ গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং এদেশের মানুষ বিএনপি এবং কর্তৃক ঘোষিত যে 31 দফা কর্মসূচি, যেটি এখন জনগণের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অবস্থান করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তাদেরকে জোর করে 2014 এবং পরবর্তী জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিতে বাধ্য করা হয়েছিল।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি বলেন 2014, 2018 এবং 2024-এর জাতীয় নির্বাচন সঠিকভাবে হয়নি। তিনি এবং হোসেইন মোহাম্মদ এরশাদ বারবার নির্যাতনের শিকার হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই জাতীয় পার্টির পক্ষ ছিল বলেও দাবি করেন তিনি। 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচনই সঠিক নির্বাচন হয়নি। 2014 নির্বাচনে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বর্জন করতে চেয়েছিলেন। আমি সহ 2270 জন আমরা এমপি আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে এসেছিলাম। আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচন আনা হয়েছে। জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কথা বলছিলেন। জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ইসলামিক শাসন এবং সমাজ ব্যবস্থার দিকে দেশের মানুষ এখন ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলেও মনে করেন তারা। রাজধানীর দুটি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ঢাকার শাহবাগে কনভেনশন সেন্টারে চিকিৎসক সম্মেলন। সামনে এগিয়ে নিতে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই আয়োজন। প্রথম তাকে লাঠি দিয়ে ফেলে দেওয়ার পরে তাকে বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। এইরকম নির্মম হত্যা আমি আর কখনো দেখি নাই। তা আমি ৭১-এর স্বাধীনতার যুদ্ধটা পুরো ৯ মাসে আমি দেখেছি, তবে এভাবে বৃষ্টির মতো গুলি আমি কখনো আর দেখি নাই। আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করে সাবেক ছাত্র জনশক্তিদের নিয়ে প্রীতি সম্মেলন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লড়াই কখনো থামবে না, বরং চলবে। ইনশাআল্লাহ আমাদেরকে এই লড়াইয়ের পথ থেকে কেউ দূরে রাখতে পারবে না। সন্ত্রাসমুক্ত সমাজ হলে সন্ত্রাস করার সুযোগ, দুর্নীতিমুক্ত সমাজ হলে চুরি করার কোনো সুযোগ, বাড়ির পিয়নের বা কাজের লোকের যদি 400 কোটি টাকা হয় চুরি করে, তাহলে মালিক কি পরিমাণ চুরি করেছে আপনি বলেন। তারা আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থাই পারে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে। তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবেন, তাহলে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন। তো আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব, ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না। দুটো আয়োজনেই বক্তারা বলেছেন, দীর্ঘ 1.5 যুগ ধরে দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন মহল থেকে অন্যায় অত্যাচার হয়েছে, তাই ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বললেও গুরুতর আহত ও গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অবিলম্বে প্রত্যেক রোগীর সুচিকিৎসার দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লড়াকু 24 নামে সংগঠন। সারা দেশে আহতদের তালিকা প্রকাশ সহ 15 দফা দাবি জানিয়েছে তারা। প্রিয় দর্শক, দেখুন রোকসানা আমিনের রিপোর্টটি। 36 দিনের গণ অভ্যুত্থানে সরকারি হিসাবে প্রাণ হারিয়েছেন 728 জন। আহতের সংখ্যা 20,263। আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে লড়াকু 24 আয়োজিত সংবাদ সম্মেলনে আহত ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে গিয়েও সময়মতো চিকিৎসা পাননি অনেকে। তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে। তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে এত অবহেলা করছে, ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন, কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত 1টা-2টা বাজায় ফেললো, বললো যে না। একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করতো, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন
তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। পাঞ্চকে আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি, আমি একমাত্র উপার্জনকারী। এখন আমার সরকারের কাছে চাওয়া, যারা এখন আছেন আগামীতে যারা আসবেন, মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয়, জানি না আমার কতদিন আমি বাঁচবো, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি লড়াকু 24-এর। আমরা যে লাড্ডু খাওয়ার ভাগাভাগির দৌড়ের মধ্যে আছি, এগুলো সব ভুলে যেতে হবে। সব ভুলে যে সবার জন্য এবং বিশেষ করে যারা কিনা আহত, শারীরিক চিকিৎসা, সামাজিকভাবে তাকে আবার পুনর্বাসন করা, এই সকল কিছু ভাবতে হবে। এখানে আশ্বাস দিয়ে 1 মাস কালক্ষেপণের কোনো সুযোগ ছিল না। সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 15 দফা দাবি জানিয়েছে তারা। দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে যেই পরিমাণ উদ্যোগ নেবার কথা বলা হচ্ছিল, সেই পরিমাণ উদ্যোগ আমরা আসলে প্রত্যক্ষ করছি না। অবিলম্বে কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত প্রত্যেক রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে তার এই মুহূর্তে যেই চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা দরকার। আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে 7ই আগস্ট থেকে কাজ করছে লড়াকু 24। এ পর্যন্ত 4টি হাসপাতাল পরিদর্শন করে 97 জন আহতের সংখ্যা উঠে এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 2009 থেকে 2024 পর্যন্ত প্রশাসনে পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে। বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেওয়া হবে। পদোন্নতি বঞ্চিতদের সামাজিক ও আর্থিক সুবিধা দিতে এই কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। গেল 15 বছর বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন বলে অনেক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই এবং তাদের সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 মাসের মধ্যে সব আবেদন যাচাই শেষে প্রতিবেদন দেবে কমিটি। আমাদের জনাব জাকির আহমেদ খান, ফরমার ফাইন্যান্স সেক্রেটারি, অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক, তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিটার নাম হলো, আপনাদের স্পেসিফিক বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি। এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে 3 মাসেও তারা রিপোর্ট দিতে পারেন, অথবা কেস টু কেস তারা পিসমিলও দিতে পারেন। নানাভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে সরকারের, এই সরকারের সদস্য সরকার, আমরা যেটাকে সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। 2500 কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে আবেদন করেছেন। প্রত্যেকের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। একটা হলো যে আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, একটা দাবি। আমার এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। হলো 16 বছর তারা কোনো সুযোগই পায়নি, এটাকে যেভাবে ব্যাখ্যা করেন। দ্বিতীয় হলো আমরা একটা ফরম্যাট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন, ডিএস কতদিন ছিলেন, জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন, এডিশনাল হলেন। অধিকাংশ জায়গায় মাঝের 2টা 0 দিন আসতেছে। এই জন্য আমরা যেটা করতেছি, এদের পদায়নের ব্যাপারে আমাদের জানেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে, একটা অথরাইজ এজেন্সি এনএসআই, ওখান থেকে রিপোর্ট হলে আমরা দেখবো যদি কোনো নেগেটিভিটি না থাকে। আপনি যারা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না, তাদেরকে পর্যায়ক্রমে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সমস্ত পদায়ন দেওয়া যাবে যাদের সচিব হতে পারে। যাদের চাকরি কম আছে তাদেরকে সেরকম আমাদের এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অনেক পদ আছে, দেওয়ার কোনো অভাব নেই, আমরা এটা সেট করব। কমিটি শুধু প্রশাসন ক্যাডার এবং যারা এখন চাকরিতে নেই তাদের জন্য কাজ করবে, যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চলমান অংশীদারিত্বে জোর দিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফল বৈঠক হয়েছে বলে উল্লেখ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাস থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ এবং স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, প্রশাসনকে শক্তিশালী করা ও বাণিজ্য সম্প্রসারণে অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন উন্নয়ন চুক্তিতে সই করেছে ইউএসএআইডি। 2021 থেকে 2026 সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলন এবং তার পরবর্তী সময়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সবার কাছে তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ইমেইল ঠিকানা দিয়ে সেইখানে তথ্য জানাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে জাতিসংঘের মানবাধিকার অফিস। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই তদন্ত করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখবে। The team also plans to conduct interviews with victims, law enforcement officials, medical practitioners, and witnesses. This is not a criminal investigation, and it is independent of any national criminal justice process. The fact-finding process is strictly confidential. We appeal for respect for the confidentiality of this process. After its on-site examination and data analysis, we will publish a detailed human rights report containing key findings, recommendations, and conclusions. এদেশের মানুষের প্রয়োজনেই সংবিধান সংশোধন করা উচিত বলে মত দিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী এবং রাজনীতিবিদরা। তারা বলছেন, সংবিধান এমনভাবে সংশোধন করতে হবে যাতে ক্ষমতা আর কারো কাছে কক্ষিগত না হয়, নতুন করে স্বৈরাচারী তৈরি না হয়। উচ্চ আদালতের 25 বিচারপতিকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। আরও জানাচ্ছেন পরাগ আজিম। বিচার বিভাগের সংস্কার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংবিধান নাগরিক ভাবনা শীর্ষক মত বিনিময় সভা এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের যৌথ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি ও ছাত্র প্রতিনিধিরা। সংবিধানকে আরো গণমুখী, সহজ ও যৌক্তিক করার তাগিদ দেন তারা। আমেরিকা এত বড় দেশ, খুব ছোট্ট কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ এখন যেভাবে ইউনাইটেড এগেনস্ট দি ফ্যাসিস্ট বা এগেনস্ট ফ্যাসিজম, আমরা পারবো। সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মুঘল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে। বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মাধ্যমে যদি স্বয়ং আমাদের ডক্টর ইউনূস স্যার যদি প্রধানমন্ত্রী হয়, তিনিও স্বৈরাচার হতে বাধ্য হবে। সুতরাং এই যে সংবিধান, বর্তমান সংবিধানকে অনতিবিলম্বে সংস্কার করতে হবে। বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি হস্তক্ষেপ হয়েছে বিচার বিভাগে। আইনমন্ত্রীর বান্ধবীর সুপারিশে জামিন লাভ, এইগুলি তো ছোটখাটো ব্যাপার। এছাড়াও আরো যে কত অরাজকতা, যেভাবে প্রমোশন এবং পদায়ন করা। গত 1.5 দশকে বিরোধী দলের নেতা কর্মীদের নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল এই বিচার বিভাগ। যে 25 জনের কথা যেটা বলা হয়েছে, আমি মনে করি পদত্যাগ করার জন্য 5 দিন দরকার কি? এটা তো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে। এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেন, এটা আশ্চর্যজনক বিষয়। অন্তর্বর্তী সরকারের কিছু ভুল ত্রুটি তুলে ধরে তা সংশোধনের তাগিদ দেন বক্তারা। পাশাপাশি ভালো কিছু পেতে সরকারকে সহায়তার আশ্বাস দেন অনেকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন চকর মালিথা। 570 খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন। আবার 63 বছর বয়সে 12ই রবিউল আওয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করে জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুব সংঘ। প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন। চাঁদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহলা দরবার শরীফ। মাইজভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দিনটি স্মরণে রাজধানীর জিগাতলায় আলোচনা সভার আয়োজন করে। আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট গুলিস্তান এলাকায় করেছে শোভাযাত্রা। দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশ্নে জুলুস। আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাঝভান্ডারিয়া মহানবীর জন্মদিনে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকার গ্যান্ডারিয়ায়। ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওয়াত হোসেন। I believe and I can say that Islam is a very moderate religion এবং অত্যন্ত উদার religion. We don't fight with any other religion because of their belief. We live together. It has been there for centuries. আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করে শান্তি সমাবেশ। পরে ভক্ত ও আশেকানরা বের করে শোভাযাত্রা। মানুষে মানুষের সংঘাত, হানাহানি, অশান্তি এর কোনোটি সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম। ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনে এই কথাটি উঠে এসেছে বারবার। মুসলিম উম্মার পাশাপাশি দেশের মানুষের ঐক্য ও শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ-জোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। বঙ্গভবনে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য, শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি এবং জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলায় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে সবাইকে সম্পৃক্ত করতে চারাও বিতরণ করা হয়। কর্মসূচি প্রশংসা করে বিশিষ্ট জনেরা বলেছেন, শুধু রোপণই নয়, এর সঠিক পরিচর্যাও করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাবরিনা হাসানের রিপোর্টটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবছরও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে গণসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে
গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2 মাস ব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক এবং শ্রমিকেরা অংশগ্রহণ করেন। বন্যা প্রতিরোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছের শিকড় মাটির সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, যা মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টির পানি শোষণ করে, যা বন্যার পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক। শিক্ষার্থীরা প্রকৃতি ও জীবন ক্লাবের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছে এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। জেলা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ ও চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ এবং মানুষের জীব এবং বৈচিত্র্যর সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করে। সবাই গাছ লাগাবে, এই গাছে আমাদের উপকার হবে। প্রকৃতি যদি মানুষের কাছ থেকে সম্পর্ক না থাকে তাহলে জীবনের কোনো স্বাচ্ছন্দ্য থাকে না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুন্দরবন যেভাবে সাপোর্ট দেয়, আমরা যদি এইরকম করে প্রত্যেক এলাকায় সবুজের একটা করে বেষ্টনী করে তুলি, তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। আমাদের বাংলাদেশে যে ধর পরিমাণ আমাদের বৃক্ষ থাকার কথা সেই শতাংশ নেই। সকলেরই উচিত মিনিমাম 3টা করে গাছ যদি আমরা রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই পরিবেশে ভারসাম্য রক্ষা করতে পারবো। এটি একটি অত্যন্ত মহতী উদ্যোগ, যেটি প্রতি বছর এই প্রকৃত জীবন ক্লাব করে থাকে। যে ছাত্রছাত্রীদেরকে আজকে চারা বিতরণ করা হলো, তারা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোকে টিকিয়ে রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, তাহলে এই ছাত্রছাত্রীরা সহ আমরা সকলেই উপকৃত হব। সবুজ শ্যামল বাংলা গড়তে কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামী দিনে গাইবান্ধা জেলায় আমরা সবুজায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই কাজটি আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, আমাদের অত্যন্ত ভালো লাগে। গাছের অপর নাম হলো জীবন। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা গাছ থেকেই পাই, যার কারণে আমরা চেষ্টা করতেছি গোটা গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা সবুজায়ন করার জন্য। তারা এই গাছগুলো রোপণ করে যথারীতি তারা পরিচর্যা করবে, যাতে গাছগুলো বড় থাকে এবং পরিবেশ ভালো থাকে এবং ফলজও উৎপাদন হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। অনেক ধন্যবাদ শান আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় নিহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে বগুড়া সদরের সাবগ্রাম চক আকাশ তারা গ্রামে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে আর্থিক অনুদান প্রদান করেছে আমরা বিএনপি পরিবার। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ বগুড়া জেলা বিএনপি এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। সমাজের স্তরে স্তরে লুকিয়ে থাকা ক্যান্সার দূর করতে হলে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় বক্তৃতায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ছাত্র জনতাকে আইনি প্রক্রিয়া মেনে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। এই দেশের যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে, এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ
দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা প্রেসার গ্রুপ, এই প্রেসার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করি, আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই, তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে। সার্জিজ আলম কথা বলছিলেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর আবারও গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। গলফ ক্লাবের কাছে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলিবর্ষণ করেন। ট্রাম্প তখন গলফ খেলছিলেন, তবে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিআই জানিয়েছে তারা এই ঘটনাকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করছে এবং সে অনুযায়ী ঘটনার তদন্ত করা হচ্ছে। গোয়েন্দারা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে চালালে ওই ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে নিকটবর্তী আরেক কাউন্টি থেকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আটক করে। এর আগে 13 জুলাই পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে ট্রাম্প বক্তৃতা করার সময় তার উপর গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে 13 জন সদস্য নিয়ে গঠন করা হয়েছে এই জুরি বোর্ড। নতুন জুরি বোর্ডের সদস্যরা হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নজমুন মুনিরা ন্যান্সি। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। বোর্ডে আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস.এম. ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। প্রতিবারের মতো এবছরও মোট 28টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 44 কোটি টাকার গবাদি পশু এবং হাঁস মুরগি। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত 4134 জন খামারি। ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক প্রণোদনা আশ্বাস সংশ্লিষ্টদের। আলাউদ্দিন শিবলু তথ্য ও ভিডিও চিত্রে দেখুন আল মুকসিদের রিপোর্টটি। নোয়াখালীতে হঠাৎ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় 98,255টি গবাদি পশু ও প্রায় 3 কোটি হাঁস মুরগি। নষ্ট হয় পশু পাখির দানাদার খাদ্য, খড় ও ঘাস। বানের পানি নিঃস্ব করেছে উদ্যোক্তা ও খামারিদের। আমার 24,000 ছিল, এর ভিতরে 18,000 মারাই গেছে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ছিলাম না এই ভয়াবহ বন্যার কবলিতে, যে আমরা পূর্বে পড়ি না, এই ধরনের অভিজ্ঞতা ছিল না আমাদের। বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে মনে করেন ভিতরে গ্যাস হয়ে গেছে, এই জন্য মুরগি মারা যাইতেছে। এখন আমরা কোনো রকম মুরগি বাঁচাইতে পারতেছি না। আমাদের এখানে গরু পানি ওঠার পরে গরুর খাওয়ান, খের, ঘাস এবং রেডি করা খাদ্য সব পানি নিয়ে গেছে। আমাদের ঘর ভাঙছে, গরু মারা গেছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে ওঠা এসব ক্ষতিগ্রস্ত খামারিরা এবারও ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায়। আমি ক্ষতিগ্রস্তর আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই। এখন যদি সরকার কোনো রকমের সহায়তা করে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব। খামার পানিতে ভেসে যায়, এতে আমি প্রায় 5 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হই, এখন নিঃস্ব হয়ে যায়। আমাদের দাবি সরকার আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে সুদমুক্ত ঋণ দিব বা আর্থিক সহযোগিতা করবে,
তাহলে হয়তো আমার ঘুরে দাঁড়ার সম্ভাবনা আছে। প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হলেও মিলছে না বরাদ্দ। খামারদের জন্য যে আমরা তাদের যে ক্ষুদ্র ঋণগুলি আছে বিনা সুদমুক্ত যাতে তাদেরকে আমাদের সাধারণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন এনজিও, জিও এনজিও সবাই যাতে তাদের পাশে ক্ষুদ্র ঋণ দিয়ে দাঁড়ায়, তাহলে তারা দাঁড়াতে পারবে। নতুন করে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন খামারিরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। রাতের আধারে বন থেকে সংঘবদ্ধ চোরাই চক্রের গাছ কেটে নেয়া আর বনরক্ষীদের অভাবে ছোট হচ্ছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। সেই সাথে অব্যবস্থাপনা এবং অবহেলায় বেহাল দশা ট্যাংরাগিরি ইকো পার্কের। এতে হুমকিতে উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রাণ, প্রকৃতি ও দেশের অন্যতম এই পর্যটন খাত রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি পর্যটক এবং পরিবেশবাদীদের। প্রিয় দর্শক, হাসান ঝন্টুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। সাগর ঘেরা আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল। সুন্দরী, গেওয়া, বাইন সহ মূল্যবান গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটকের গন্তব্য এই বন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বন খেকোদের দৌরাত্ম্যে ধীরে ধীরে উজাড় হচ্ছে বনাঞ্চল। ধ্বংসের মুখে ট্যাংরাগিরি ইকো পার্কও। পিকনিক স্পট, কাঠের ব্রিজ এবং চলাচলের রাস্তাসহ জরাজীর্ণ সব স্থাপনা। থাকার রেস্ট নেওয়ার জায়গা নাই, ভালো ওয়াশরুমের দরকার আছে, তারপরে দোকানপাটেরও দরকার আছে। এসে অনেক দূর থেকে এসে খাওয়া দাওয়া করতে চায় অনেকে, সেরকম কোনো জিনিস নাই এখানে। এই জায়গাটার অবকাঠামোগুলো, যে স্থাপনাগুলো আছে, জরাজীর্ণ অবস্থা, পর্যটক বান্ধব নয়। এখানে আরও সুন্দর করা যায়, এখান থেকে অনেক রাজস্ব আয় করা যায় এবং পর্যটকদের সেবা দেওয়া যায়। যেরকম একটা রাস্তার ব্যবস্থা আছে, এটা যদি আরেকটু বড় করে বিচ পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় সুন্দর হয়। যদি রাস্তাটা পুরোটা থাকতো, এই যে বিচটা, তাহলে বিচ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাইতো। এই গাছপালা নতুনভাবে কোনো পশু পাখি এখানে চাই, হরিণ চাই, কুমির চাই, তা তো এখানে নাই। পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই পর্যটন কেন্দ্রে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু বন্যপ্রাণী আছে, সেখানে অনেক পর্যটক তারা কিন্তু নিয়মিত আসেন এখানে। এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেখানে আমরা তালতলি পয়েন্টও চেষ্টা করে যাচ্ছি। সরকারের বরাদ্দ পাওয়া সাপেক্ষে হয়তো আমরা এই কাজগুলো করতে পারলে আমার বিশ্বাস যে এই বনকে আমরা রক্ষা করতে পারবো। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলবদ্ধতার কারণে দুর্গত মানুষের মাঝে পানিবাহিত রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগ ছড়িয়ে পড়ছে। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা শয্যার চেয়ে 10 গুণ। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। নানা আয়োজনে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী এবং জাকের পার্টির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেল থেকে ফরিদপুরে 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে লাখো মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে জমায়েত হয়। মাগরিবের পর থেকে ওয়াক্তের নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী পালন করেন উপস্থিত ধর্মপ্রাণ মানুষ। মহাসচিব শামীম হায়দার সহ কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা প্রকৃত মুসলিম নয়। জাকের পার্টি শান্তির পক্ষে কাজ করে। সরকারের সব মন্ত্রণালয়, দফতর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায়ে
না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত এবং নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। যাদের মরদেহ পাওয়া যায়নি তাদের নাম উদ্ধার করাও দাবি জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রাজশাহী জেলার শহীদ ও আহত পরিবারের সাথে মত বিনিময় সভায় কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি। আর প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম সর্বশেষ খবরগুলো নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে এই খেলার খবর।